জিনিসের উপর কাজ করতে আর দেখতে ভালো, বাট এই জিনিসটা আমার সহজ। আচ্ছা, অনেকে Recording in progress. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমি স্যার না, আমি তোমাদের ভাই হইতে পারি। আর শুনলে বুঝবো না মনে হয় নিজেকে। যদিও আমার ছেলে আছে, তাও খুব বেশি বড় না আমি। ধরো তোমরা হচ্ছে এসএসসি দিয়ে ব্যাচ হিসাব করো না, আমি এসএসসি হচ্ছে 15 সাল, 15 সালে এসএসসি দিচ্ছি। বাকিরা জয়েন করুক, আমরা ওয়েট করি। আচ্ছা, এমনি পড়াশোনা ছাড়া ম্যাথ অলিম্পিয়াড রিলেটেড কোনো কোশ্চেন আছে যে এই সমস্যা এটা কিভাবে ফেস করবো বা এটা কিভাবে করবো, পরীক্ষার হলে প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করবো, এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? হ্যালো। উম, হুম, হুম। বিহাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অবগতির জন্য জানানো যাচ্ছে যে না। আচ্ছা, 10টা বাজে আমরা শুরু করি। নয়েজ আসতেছে কই থেকে? এটা হোমওয়ার্ক ছিল, হ্যাঁ? এটা করতে পারছো কেউ? কে কে বলো তো আমাকে একটু। দুইজন তো হচ্ছে গ্রুপে মেসেজ দিছো, বাকি আর কেউ করতে পারছো? আচ্ছা, হোমওয়ার্ক তোমরা অনেক কম করো। দেখো আমার এই ক্লাসে প্রতিদিন 50 জনের মতো থাকে, আর হোমওয়ার্ক এটা তো আসলে গ্রহণযোগ্য হইলো না। তোমরা কি ট্রাই করো না নাকি পারো না বলো তো? রাভি, ট্রাই করো না নাকি হয় না? স্যার বলেন। তুমি এই যে হোমওয়ার্ক যে দেই, এগুলো কি তোমরা ট্রাই করো না হ্যালো নাকি পারো না? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না আমার কথা? কে স্যার, এখন শোনা যাচ্ছে। বলতেছি যে হোমওয়ার্ক যে দেই, এগুলা কি ট্রাই করো না নাকি পারো না? স্যার করছি, গতকাল প্রায় একটা পর্যায় পর্যন্ত গেছি, পরে আর আগাইতে পারি নাই। আচ্ছা,
বাকিদেরও কি একই অবস্থা যে পারতেছি না এরকম? জি ভাইয়া। আচ্ছা, তো ট্রাই করাটা আসলে মেইন, কারণ শুরুতেই যে পারবো ব্যাপারটা এমন না। এখন এই যে 12 দিন আমরা কোর্স করলাম, করে লাভ কি হইলো? হ্যাঁ, লাভ হচ্ছে এই জিনিসটা এর আগে দেখলে কিভাবে আগাবো এটা নিয়ে একটা কনফিউশন থাকতো না, মানে শুরু করব কিভাবে এইটাই মাথায় আসতো না। তো আমার যেটা মনে হয় লিস্ট 15-20 জন পাওয়া যাবে যারা এই জিনিসটা আগে মাথায় আসতো না কিভাবে কাজ করে, এখন লিস্ট মাথায় আসতেছে যে এইভাবে আগানো যায়। ঠিক আছে, প্রসেসটা লিস্ট আমাদের মাথায় আছে। ম্যাথ পারি কি না পারি, ম্যাথ এক সময় না এক সময় পারবো ইনশাআল্লাহ, কিন্তু কিভাবে করতে হবে ম্যাথটা এটাই সম্পর্কে কি আইডিয়া পাইতেছো আস্তে আস্তে, যে প্রমাণ ইয়েস স্যার। ভিত্তিক কিভাবে করবা আস্তে। মানে এর আগে প্রমাণ ভিত্তিক ম্যাথ দেখলে মনে তো কিভাবে, কারণ আমরা শুধু ডিরেক্ট প্রুফ জানতাম, তাই না? এটা অবশ্য ডিরেক্ট প্রুফই হবে। এখন আমরা অনেকগুলো মেথড জানি, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি, এটাই হচ্ছে আমাদের সাকসেস। আচ্ছা, এখানে আমি কি বলছি যে প্রপার্টিজ ইউজ করতে হবে। প্রপার্টিজ কি? এই যে ডিভিজিবিলিটি যে প্রপার্টি আছে, এখন আমাকে কেউ বলো তো এখানে কোন প্রপার্টিটা ইউজ করব। নাম্বার দিয়ে দেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে কি আমাদের এককের অঙ্ক নিয়ে কোনো কাজ আছে? এই যে না এই স্যার। ম্যাথটা, না স্যার। এই ম্যাথটা কি আমাদের আহ উৎপাদক নিয়ে কোনো কাজ আছে? না স্যার। শেষে শূন্য নিয়ে কোনো কাজ নাই। না দুই, স্যার। 3 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে কোনো কিছু দিয়ে ভাগ করতেছি এখানে। না স্যার। 3 দ্বারা ভাগ করলে কোনো একটা টিএম দিতে পারতো, কিন্তু 3 এর কি কোনো প্রপার্টি জানি আমি? দেখো তো। না স্যার। ও আচ্ছা, নো 3 এর একটা স্যার। প্রপার্টি জানি। এই যে 3 এর প্রপার্টি একটা জানি যে ভাগশেষ শূন্য অথবা 1 হবে। এখন এখানে ভাগশেষ বের করার কোনো উপায় আছে? না ভাগশেষ বের স্যার। করার কোনো উপায় না নাই আমাদের। স্যার। নো স্যার। দেখো তো, মেইনলি জিনিসটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যার প্রপার্টিস আমরা দেখতেছি, এই যে জোর বেজোর এটা দিয়েও কাজ নেই। হ্যাঁ, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের মধ্যে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকতে পারে না। এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে, প্রপার্টি 8। ঠিক আছে, আমরা একটু দেখি কিভাবে জিনিসটা কাজে লাগবে। দেখি, বলতেছি যে m+n² + 3m, এই জিনিসটা, এইটা অবশ্যই m+n² কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? সেটা থেকে বেশি হবে না এই জিনিসটা? হ্যাঁ, হুম। ইয়েস দেখো স্যার। এখন এর পরে কি থাকতে পারে, p² পর কি থাকবে? p+1² থাকবে না, নেক্সট পূর্ণবর্গ সংখ্যা। তারপর হবে p+2² হবে না? হুম, হুম। আমরা তো স্যার এইখান দুটো থেকে পূর্ণবর্গ তো 10টা আছে 100-র মধ্যে, মানে 99-এর মধ্যে ধরলে হচ্ছে 9টা আছে। দেখো এইখানে আমার 99 দিছে, আমি যদি এখানে 999 দেই বা 9999 দেই, সবগুলো তো আসলে চেক করে করা সম্ভব না। আমরা চাইলে চেক করে করতে পারি, ঠিক আছে, দুই একজন চেক স্যার করেও এটা তো করতে। ছোট মান, এই জন্য চেক করে করতে পারতেছি, বাট বড় মান হলে তো পারবো। দেখো চেক করেও যদি কেউ করে ফেলে, 4-5 পেজ ধরে আমি চেক করে করে সবগুলো ভ্যালু বসায় বসায় দেখছি যে কোনটা দিয়ে মিলে। হ্যাঁ, সাপোজ কেউ চেক করছে, এইটা ছোট মান লাগতেছে তোমার কাছে, এটা একটা কম্বিনেশনের ম্যাথ মনে করো। 1 থেকে 99 এর মধ্যে এর কয়টা অর্ডার পেয়ার পসিবল? 1-এর জন্য 99টা, 2-এর জন্য 99টা, টোটাল 99 × 99। এতগুলো সংখ্যা পাওয়া যাবে না এম এন। হম, এতগুলো সংখ্যা কি আমরা চেক করতে পারবো? নো অবশ্যই আমাদের স্যার। কিছু না কিছু প্যাটার্ন হিসেব করতে হবে, অথবা অ্যালজেব্রা দিয়ে করতে হবে। ঠিক আছে, প্যাটার্ন দিয়ে তোমরা করতে পারো যে স্যার কোন সংখ্যা। একটাই হইতে পারে যে এখানে তো 9টা বর্গই আছে, 9টা বর্গের মধ্যে তো এমন যোগফল, মানে নয়টা যোগফল বর্গ বের কেন? করে স্যার 99-এর মধ্যে তো 9টা বর্গই আছে, মানে আট এক বাদে ধরলে 8টা আছে। আমরা তো 99 কে হিসাব করব না, কারণ m+n, দেখো এই নয়েজ আসতেছে কই থেকে? দেখো, আমরা বলতেছি যে 99, m+n এর ভ্যালুটা তো যাই হইতে পারে, এটাকে আবার স্কোয়ার করতেছি। এই স্কোয়ার যে 99 থেকে ছোট হইতে হবে এমন কোনো কথা নাই কিন্তু। ঠিক আছে, এরকম কি কোনো কথা আছে কোথাও? এটা না কিন্তু স্যার। বলে নাই। স্যার আমাদের আমরা, দেখতে হবে যে এম এর কোন কোন ভ্যালুর জন্য 3m একটা হোল স্কোয়ার হচ্ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা চেক করে দেখি যে, দেখো এরকম একটা চেক করে যদি দেখি 2-5 মিলে, তারপর 3-7 মিলে, এরকম মিলে কিছু, সেটা দিয়ে আমরা যদি
প্যাটার্ন দেখি যে 2n+1 দিয়ে মিলতেছে, তার মানে 2n+1 ফরম্যাটের 49টা পেয়ার থাকা পসিবল। আমরা এটা চেক করে করে প্যাটার্ন দিয়ে করতে পারি, কিন্তু এইটা আসলে এই ম্যাথ করার সিস্টেম না। তোমরা এই সিস্টেমেও করতে পারো, কিন্তু এই সিস্টেম করলে ফুল মার্কস পাবা না, ঠিক আছে? কারণ এইটা আসলে চেক করে করে লেন্দি ম্যাথ, যেটা আমাদের বিশেষ করে সেকেন্ডারি আর জুনিয়রে কিন্তু এইভাবে ম্যাথ করার কথা না। হ্যাঁ, কাউন্টিং এর ম্যাথ খুব বেশি আমাদের আসে না, আমাদের মেইনলি কিন্তু এটা একটা অ্যালজেব্রার ম্যাথ, বুঝো, আর ডিভিজিবিলিটির ম্যাথ। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমি যেটা বললাম যে m+n² এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরের পূর্ণবর্গ সংখ্যাটা কি হবে? m+n+1² হবে না? হুম, Yes, sir. Yes, sir. এইটা কত? m² প্লাস, একটু দেখি, প্লাস n² প্লাস 1 প্লাস 2mn প্লাস 2n প্লাস 2m, এই জিনিস না? হুম, ক্রোমোজোর মানে কি? আচ্ছা, ক্রোমোজোর মানে কি? এটা ক্রোমোজোর আলাদা কিছু জিনিস না, ঠিক আছে? এই যে এই কথাটার মানে হচ্ছে এম আর এন, এই যে m99, এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এইটা মানে কি মিন করে? আর 1n, এই দুটো জিনিস বুঝো সবাই? হ্যাঁ, Yes, এই sir. দুটো, Yes, sir. এই দুটাকেই একবারে আমি এভাবে লিখছি, এইটা আলাদা কিছু না, ঠিক আছে? এখানে বুঝার খুব বেশি জিনিস নাই। বুঝতে পারছো যারা ক্রোমোজোর কি জানতে চাচ্ছ? জি হ্যাঁ, স্যার। আচ্ছা, তাহলে এই যে আমরা পরের পূর্ণবর্গ সংখ্যাটা দেখি, m² + n², এটা একটু ছোট করে আনি, প্লাস 2mn। আচ্ছা, এটা তো ছোটই আছে, এটা আর ছোট করা যাবে না, ঠিক আছে? এটা দেখলাম। তাহলে নেক্সট পূর্ণবর্গ সংখ্যা কি হবে? +2² হবে না? হুম, দেখো তো, এই যে Yes, sir. এইটার পরের সংখ্যা এইটা, তারপরে এইটা, আমরা তো বলেই দিছি যে দুটো পূর্ণ সংখ্যার মাঝে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকবে না, ক্রমিক পূর্ণবর্গ সংখ্যার মধ্যে। আচ্ছা, নয়েজ আসতেছে, একটু নয়েজ চেক দাও। আচ্ছা, এটা যদি ভাঙায় কি আসে? m² + n² + 4 আসবে, এটা 4 প্লাস কত? 4mn প্লাস 4m প্লাস 4n। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি নিয়ে কাজ করতেছি? এম, স্যার ওটা 2mn হবে না? কোনটা 2mn হবে? স্যারের কি m² + n² + 4 প্লাস ওটা ঠিক আছে, 2 2mn আছে, না? এই যে এখানে 2 আছে না? স্যার ওই যে আচ্ছা বলে আচ্ছা, না এই যে এখানে এখানে 2mn। কিন্তু জি স্যার স্যার। এখানে m² + 4 প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা বুঝছি, এখানে 2mn হবে, ঠিক আছে? এখন দেখো আমাদের দেয়া আছে কি, হ্যাঁ, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে m+n² + 3m, ঠিক আছে? এই জিনিসটা আর এই জিনিসটা একটু কম্পেয়ার করো তো, কোনটা বড়? হুম, এটা অবশ্যই বড় না, কারণ এখানে কি আছে? m² জি স্যার। প্লাস m+n² + 4m অলরেডি আছে, তাই না? এই যে 4mটা, 4mটাকে আমরা ইয়েস স্যার। 3 + m লিখতে পারি, প্লাস বাকি যা আছে লিখলাম, +4 + 2mn + 4n লিখলাম। এইটা আমার মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে, এই যে যে জিনিসটা বের করতে হবে সেইটা প্লাস সামথিং, ঠিক আছে? এবং বলা আছে কি, এই সংখ্যাগুলো সবই পজিটিভ না, ধনাত্মক সংখ্যা না? হ্যাঁ, এগুলো কি কোনোটা নেগেটিভ ভ্যালু আসবে? এগুলো তো কোনোটা নেগেটিভ ভ্যালু আসবে না, না স্যার। তার মানে স্যার না স্যার। অবশ্যই m+n+2² অবশ্যই গ্রেটার দেন কি জিনিস? m+n² + 3m। এটা কি সবাই বুঝতে পারছো যে এইটা অবশ্যই বড় হবে? তাহলে এই দুটা কি সমান হইতে পারে? হ্যাঁ, হবে না কিন্তু, কারণ এটা অলরেডি বড়। এইটা যদি বড় হয়, m+n+3² এইটাও বড় হবে না? 4ও বড় হবে, মানে প্রত্যেকটা ইয়েস স্যার। সংখ্যা নিচে এইগুলো সবগুলো আমাদের যে জিনিসটা দেয়া আছে সেটা থেকে বড়, তার মানে এগুলো কি আমাদের সমান হইতে পারে? হইতে না পারে না। স্যার। তাহলে এইটা অবশ্যই আমাদের এই যে এই জিনিসটা হবে না? দেখো, এই এই হয়ে গেল, দেখো, এই যে এই জিনিসটা হবে না আমাদের, কারণ এটা অবশ্যই ইয়েস m স্যার। প্লাস থেকে বড়। এবং দেখো, এই জিনিসটা এটা থেকে বড়, এই যে এটা থেকে বড়,
কিন্তু এইটা থেকে ছোট। তার মানে এই থেকে বড় আর এর থেকে ছোট কি আছে? এই যে এইটা শুধুমাত্র আছে না? হুম, বুঝতে পারতেছো লজিকটা? Yes, sir. এই এখানে ডট দিচ্ছ কে এগুলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। আচ্ছা, এই কি আমার সালাম দিলেন? ফোন ধরে লাগছে। ওয়াসিমুর আচ্ছা, স্যারের নাম্বার। এই মিউট সব। দেখো, মানে মেইনলি আমরা যেটা প্রমাণ করতেছি, সেটা হচ্ছে আমার এম প্লাস এন হোল স্কোয়ার একটা, এম প্লাস এন প্লাস ওয়ান হোল স্কোয়ার একটা, এম প্লাস এন প্লাস টু হোল স্কোয়ার একটা। আর আমাদের যে জিনিসটা আছে এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস থ্রি এম, এইটা আমার কি এটা থেকে ছোট, সরি এটা থেকে বড়, কিন্তু এটা থেকে ছোট। তার মানে এইটা হচ্ছে আমাদের সমান, তাই না? ইয়েস এটা স্যার। সমান। তাহলে আমরা এটা ভাঙাই, তাহলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা ভাঙাই। তাহলে আমরা বলতে পারি যে আহ আবার 9000 এম প্লাস এন। আচ্ছা শুনো, মাইক, এটা অনলাইন ক্লাসের জন্য সবার জন্য একটা সাজেশন হচ্ছে, মাইক যদি তুমি খোলা রাখতে চাও একটু কাইন্ডলি হচ্ছে একটা ভালো ইয়ারফোন ইউজ করতে হবে। হ্যাঁ, ডিফল্ট যে ইয়ারফোন গুলো আমরা ইউজ করি সেগুলো আসলে নয়েজ দেয় অনেক, তো নয়েজ ক্যান্সেলিং কিছু একটা যদি ইউজ করো তাহলে যেখানে পড়তেছো স্যারের জন্য সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, মেইনলি আমরা দেখাইলাম যে এম প্লাস এন হোল স্কোয়ার যেটা, হ্যাঁ আমাদের যেই জিনিসটা এই যে এইটার ভ্যালু বের করতে হবে, যেটা পূর্ণবর্গ সংখ্যা, সেইটা আমাদের এম প্লাস এন হোল স্কোয়ার থেকে বড়, আবার এম প্লাস এন প্লাস টু হোল স্কোয়ার থেকে ছোট। তার মানে এইটা থেকে বড় এটা থেকে ছোট আর কি আছে? শুধুমাত্র এই জিনিসটা আছে। তার মানে এরা সমান, এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস থ্রি এম। হ্যাঁ, এইটা সমান কি হবে? এম প্লাস এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা কি বুঝছো এই লাইনটা কিভাবে লিখলাম? Yes, সবাই কি sir. বুঝছো? Yes. এইটা ভাঙাইলেই আমাদের ম্যাথ শেষ। দেখি, তাহলে এটা ভাঙাইলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টু এম এন প্লাস থ্রি এম ইকুয়ালস টু, আচ্ছা এটা হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ার, এটাও তো আগেই ভাঙাইছি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এন প্লাস, আচ্ছা টু এম এন, হ্যাঁ টু এম এন প্লাস টু এন প্লাস টু এম। এখন দুই পাশ থেকে দেখো অনেক কিছু কাটাকাটি করা যায়, এম স্কোয়ার চলে যাবে দুই পাশ থেকে, তাই না? তারপর এন স্কোয়ার চলে যাবে দুই পাশ থেকে, আর কি চলে যাওয়া যাওয়া যায় দেখো তো? 2 mm. এইটা, এটা কি হইলো? আচ্ছা আচ্ছা, এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস, এটা তো প্লাস টু এম এন হইতো, ভুলে কেটে গেছে। আচ্ছা, আচ্ছা প্লাস টু এম এন এর সাথে এই যে প্লাস টু এম এন কেটে যাবে না? এই যে Yes, প্লাস টু sir. এম এন, আর হচ্ছে এই প্লাস টু এম এন কেটে যাবে, আর এইখানে টু এম আছে, এখানে থ্রি এম আছে, তো দুই পাশ থেকে টু এম বাদ দিলে এখানে কি শুধু এম থাকবে, তাই না? তাহলে আমরা কি স্যার পাইলাম? ওটা 2n প্লাস 1 হতো। এই যে এইটাও মাইনাস, এখানে তো কোনো মাইনাস নাই, সবই প্লাস, কাটতে যে মাইনাসটাও চলে গেছে। আচ্ছা এটা হচ্ছে এই যে প্লাস, তাহলে আমরা বলতে পারি যে এম ইকুয়ালস টু টু এন প্লাস ওয়ান। দেখো আমাদের যেটা গেস করে বের করছি অনেকে, অথবা প্যাটার্ন দিয়ে বের করছি অনেকে, এটা আমি প্রুফ করে ফেললাম। বুঝতে পারছো কি করলাম মেইনলি আমি? Yes, sir. Yes, ইয়েস sir. স্যার। এখন আমার বের করতে হবে তো এইখানে এম এর হাইয়েস্ট ভ্যালু কত? এম হচ্ছে আমার লেস দ্যান ইকুয়ালস টু 99। তাহলে আমার বের করতে হবে যে এম এর ভ্যালু কি হইতে পারে। দেখো টু এন প্লাস ওয়ান মানে কি, বেজোড় সংখ্যা না? হুম, Yes, sir. তাহলে 1 থেকে 99 এর মধ্যে বেজোড় সংখ্যা কয়টা আছে? হুম, 50টা আছে। কিন্তু আমরা ওয়ান কে কিন্তু নিতে পারবো না, এম যদিও বেজোড় সংখ্যা, কিন্তু আমরা কি এম ইকুয়ালস টু ওয়ান করতে পারবো? দেখো তো, যদি এম স্যার। ইকুয়ালস টু ওয়ান লিখি তাহলে একটা সমস্যা হয়। এই যে দেখো, এটা যদি ওয়ান দেই তাহলে কি হয়? টু স্যার এন তাহলে তো ইকুয়ালস টু 2n জিরো, 0 আসে, তাহলে তো হবে তাহলে না। এন ইকুয়ালস টু জিরো, আমাদের এন কি জিরো হইতে পারে? না। তার মানে শুধুমাত্র একটা বাদ যাবে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 49, 49টা পেয়ার থাকবে। বুঝতে পারছো কিভাবে করলাম? হুম, এটা তোমরা চাইলে প্যাটার্ন দিয়ে করতে পারো। কেউ যদি দেখো যে আর কোনো ম্যাথই পারতেছো না, শুধু এই ম্যাথটাই করবো আমি পরীক্ষায়, কোনো সমস্যা নাই, পরীক্ষায় খালি এই ম্যাথটাই করবা তুমি 4-5 পেজ 10 পেজ ধরে, ভ্যালু লিখে লিখে চেক করে দেখবা
কিন্তু সেভাবে কখনোই ফুল মার্কস পাবা না। ঠিক আছে? আচ্ছা, আমার ভয়েস কি সমস্যা হচ্ছে? স্যার No, অঙ্কটা আরেকবার sir. একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, একটু আমি ফুল অ্যাপ্রোচটা একটা আবার বলি, হ্যাঁ, কি করছি আমরা। আমরা একটা অন্য পেজ খুলি, এই পেজে যেহেতু করে ফেলছি। আমাদের মেইনলি প্রমাণ করতে হবে যে এই তোমরা এই যে স্ক্রিনে দাগাদাগি করছো, এই কাজ করা যাবে না। হ্যাঁ, এগুলো করলে কিন্তু সময় নষ্ট যাচ্ছে, আর কিছু না। আচ্ছা দেখি, আমাদের বলছে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস 3m। এইটার ভ্যালু পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, এখন এম এন এর ভ্যালু কিরকম হইতে পারে যখন এম আর এন হচ্ছে কি 1 থেকে 99 এর মধ্যে থাকবে। ফার্স্টে আমার করতে হবে এই জিনিসটা কি মিন করে এটা বুঝতে হবে। আমরা দেখাইছি যে এই জিনিসটা m+1 m+n হোল স্কোয়ার থেকে বড়, আবার m+n+2 হোল স্কোয়ার থেকে ছোট। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা দেখাইছি। তার মানে এইটা কিসের সমান? পূর্ণবর্গ সংখ্যা এই দুইটার মধ্যে একটাই আছে না? হ্যাঁ, m+n+1 হোল স্কোয়ার, এছাড়া আর কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে আমাদের m+n হোল স্কোয়ার এবং m+n+2 হোল স্কোয়ারের মধ্যে? No, নাই। sir. না স্যার। তার মানে এইটা কিসের সমান? এটা যদি পূর্ণবর্গ সংখ্যা, এটা এটার সমান। তাহলে আমরা লিখতে পারি m+n হোল স্কোয়ার প্লাস 3m ইকুয়ালস টু m+n+1 হোল স্কোয়ার। এই সমীকরণটা একটু ছোট করলে আমরা পাই হচ্ছে m ইকুয়ালস টু 2n+1। ঠিক আছে, তার মানে m কি বেজোড় সংখ্যা, তাই না? এখন আমরা দেখছি এই যে 1 থেকে 99 এর মধ্যে বেজোড় সংখ্যা আছে হচ্ছে 50টা, তার মধ্যে একটা নেওয়া যাবে না। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 50 - 1 ইকুয়ালস টু 49। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওভারভিউ দিলাম আর কি, আমি যা করলাম। আচ্ছা, m+n+2 ধরছি কেন? আমি জাস্ট চেক করছি এই জিনিসটা বের করে এক্সপ্যান্ড করে দেখো, এই ভ্যালুটা এর থেকে বড় আসবে। তার মানে এরা কখনোই সমান হবে না, এবং এই ভ্যালুটা এটা থেকে ছোট হবে। এবং এই জিনিসটা, এই যে আমি কালার দিয়ে দেখি, লাল থেকে ছোট হইতে হবে কিন্তু নীল থেকে বড় হইতে হবে। এর মধ্যে কি সংখ্যা আছে? আমি তোমাকে বললাম যে 13 স্কোয়ার থেকে বড় কিন্তু 15 স্কোয়ার থেকে ছোট, সেই সংখ্যাটা কি হবে? অবশ্যই 14 স্কোয়ার। সেই জিনিসটাই আমরা এখানে ইউজ করছি। বুঝতে পারছো? হুম। জি স্যার। ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এটা পরে দেখাই, একটা খুবই মজার জিনিস দেখাই তোমাদের। দেখো, এটা তোমাদের অবাক লাগতে পারে। এই ম্যাথ কিভাবে দিছি, একটি ছক্কা 2 বার চালা হলো, একটা 4 হলে অপরটা 6 হওয়ার সম্ভাবনা কত? এটা মনে হচ্ছে না যে 1/6 হবে? দেখো তো। হ্যাঁ, না স্যার, এটা তো 1/6 হবে না। কার কার মনে হচ্ছে যে 1/6 হবে? দেখো তো, 1/6 কিন্তু মনে হওয়ার কথা, কেন মনে হবে না? কারণ আর কি, প্রথমবার যে আমাদের 4 আসবে এটাই তো 100% না। ইয়েস। প্রথমটা যে 4 আসছে এটা তুমি বললে না। প্রথমবারও 4 আসতে পারে, পরের বারও 4 আসতে পারে, কিন্তু একটা 4 আসছে। হ্যাঁ, অন্যটা 6 হওয়ার সম্ভাবনা কত? ধরো আমি একটা লজিক দেই, তোমরা আমাকে ভুল ধরায় দাও, হ্যাঁ? আমি বলতেছি যে প্রথমটা যা আসে আসুক, এইটার সাথে কি সেকেন্ডটা যে চালতেছি এইটার কোনো সম্পর্ক না আছে? স্যার। না স্যার। সেকেন্ডটা স্যার, কথাগুলো ভাঙা আসছে। আচ্ছা, ওর একটু, হাসান হাবিব, তোমার মাইকের সমস্যা অথবা নেটের সমস্যা, একটু চেক করবো। তোমার কথা আমি আজ পর্যন্ত 2-3 দিন বলছো, একদিনও বুঝি নাই। তুমি চ্যাটে লিখে দাও, আমি দেখতেছি, চ্যাট থেকে অ্যান্সার করতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো আমি বলতেছি যে প্রথম সংখ্যাটা 4 আসুক বা যাই আসুক, সেকেন্ড সংখ্যাটা কি আসবে এটার উপরে কি কোনো ডাউট আছে? এই ফার্স্ট সংখ্যাটার কোনো প্রভাব আছে? না না। স্যার, তার দ্বিতীয় কথা কিছু না, আসতে কারণ পারে। আমি ছক্কাটা তো 2 বার চালতেছি। অথবা ধরো দুইটা ছক্কা আমি চাললাম, আলাদা আলাদা দুইটা ছক্কা চাললাম, এদের মধ্যে যে কোনো একটা 4 আসছে, কোনোটার উপরে কোনো প্রভাব আছে? না না স্যার। স্যার। আছে, না আছে, স্যার। আছে, আছে। এই জন্যই আমরা হচ্ছে বেস থিওরেম করলাম না। ইয়েস স্যার। বেস থিওরেম খুবই জটিল একটা জিনিস, আমি যত সহজ ভাবে বলছি
হ্যাঁ, এত সহজ না জিনিসটা। এই যে এটা বেস থিওরেম দিয়ে করতে হবে। তোমাকে বুঝাই, ছক্কা 2বার চাললাম, প্রথমটার উপরে সেকেন্ডটার কোনো সম্ভাবনা নাই বলতেছো? অবশ্যই আছে। এইটার নাম, এইটার জন্য প্রবাবিলিটির একটা আলাদা সেকশন আছে যার নাম কন্ডিশনাল প্রবাবিলিটি। তার মধ্যে একটা থিওরেম হচ্ছে আমার বেস থিওরেম। হ্যাঁ, একটু দেখি। আচ্ছা, আমাদের যদি ডাউট লাগে আমরা এক কাজ করি, জিনিসটা আঁকাই, আঁকাই দেখি যে আসলে কি হয়। আমরা জিনিসটা আঁকাবো এখন। হ্যাঁ, দেখি যে কি রকম আউটকাম আসতে পারে। 1 2 3 4 5 6। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমি হচ্ছে মেইনলি আউটকাম কিরকম হইতে পারে সেইটার জন্য আমি ছকটা আগাইলাম। 2বার ছক্কা চালছি, তাই না? 36টা রেজাল্ট আসবে। এটা নিয়ে কারো ডাউট আছে যে 36টা রেজাল্ট আসবে? ইয়েস স্যার। আচ্ছা, 36টা রেজাল্ট এখন আমি লিখবো। দেখো, আমার কলমটা সমস্যা করছে। আচ্ছা, দেখি তাহলে 36টা রেজাল্ট লেখার সহজ সিস্টেম হচ্ছে এরকম শখ করে নেওয়া। হ্যাঁ, প্রত্যেকটা লাইনে 6টা করে আসা সম্ভব। হ্যালো হ্যালো, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, একটু দাঁড়াও। এখন ঠিক আছে, দেখি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2। এইটা যদি ধরো প্রাইমারি বা জুনিয়রে আসে, হ্যাঁ, বেশি করে প্রাইমারিতে যারা আছো তারা যদি এইভাবে করে ফেলো কিছু নাম্বার পাবা, ঠিক আছে? আচ্ছা, এখানে 1 1 1 1 1 1, 2 2 2 2 2 2, 3 3 3 3। আমি এটা দেখাচ্ছি কেন, যে আসলেই যদি আমি ছক্কাটা চালি আমার কিন্তু প্রবাবিলিটি 1/6 হবে না, সেটা দেখানোর জন্য। এই সব 3 দিচ্ছি কেন? সব তো 3 হবে না, এখানে 4 হবে, নিচে 5 হবে। আমি কি করতেছি এটা নিয়ে, এটা আচ্ছা, এটা না বুঝলেও সমস্যা নাই, করে দেখো কি হয়। 5 5 5 5, মানে প্রবাবিলিটি পড়ে মনে হইতে পারে যে এগুলা কি হুদাই করছে নাকি, এগুলো আসলে মনে হয় রিয়েল লাইফে হয় না, এগুলো রিয়েল লাইফেই হয়। দেখো, ছক্কা যদি 2বার চালে এরকম আউটকামই তো আসবে, তাই না? এখন দেখো তো, জি স্যার। এর মধ্যে একটা 4 আছে কোথায় কোথায়? এই যে একটা 4, একটা 4, একটা 4, 4 4 4, তারপর 4 4 4 4 4, আর কোথাও 4 আছে? না স্যার। না স্যার। তার মানে একটাতে যে 4 আসছে সেটা অবশ্যই এর মধ্যে আছে না? হ্যাঁ, ইয়েস স্যার। এখানে কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। 11টার মধ্যে কয়টায় 6 আছে? এই যে একটা। এইটায় 6 আছে। আর একটাই। একটা। দুইটা দুইটা, এই যে দুইটা। ও হ্যাঁ। তাহলে অ্যান্সার হচ্ছে 2/11। স্যার আসলেই অ্যান্সার পুরাই 2/11, পুরাই আউট অফ দ্য বক্স। পুরাই আউট অফ দ্য বক্স। কিন্তু এইটা আসলে আমরা ম্যাথ করে বের করতে পারবো, কারণ তোমার ছক্কা ধরো 3বার চাললাম, তখন কি আমি 6 × 6 × 6 216টা ঘর আগাবো, আগায় করে দেখবো? নো অথবা স্যার। জুনিয়র সেকেন্ডারি তোমরা কিন্তু এই কাজ করলে চলবে না, ঠিক আছে? 6/36 যে কথা, 1/6 যে কথা, তোমরা যে অ্যান্সার দিছো কোনোটাই হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এইখানে আসলে আসলে আমরা কি করতেছি বুঝো। আমরা এখন ম্যাথটা করব, এটার অ্যান্সার যে 2/11 আসবে এটা বিশ্বাস হয়েছে? Yes, হ্যাঁ, sir. ইয়েস স্যার স্যার। এটা আমি আমি এটা আগে ম্যাথমেটিক্যালি করে কিভাবে দেখাইলাম। দেখাবো? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা করাচ্ছি। আমি ম্যাথটা আগেই করতাম কিন্তু করাইলাম না, কারণ হচ্ছে ম্যাথ করাইলে তোমাদের বিশ্বাস না হইতে পারতো যে এটা কিভাবে 2/11 হয়। এটা তো 1/6 হবে, এটা আসলেই 2/11। এটা কি সবাই শিওর? এখন কোনো ডাউট আছে? কারণ জি স্যার। 11টার মধ্যে দুইটা অপশন আছে। এখন আমরা 2/11 আনবো কিভাবে দেখি। খুবই মানে আমার কাছে এই কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং লাগে। দেখি, আমরা বেস থিওরেম করছি না? বেস থিওরেম মনে আছে? ইয়েস বেস স্যার। থিওরেম, বেস থিওরেম কি বলে? প্রবাবিলিটি অফ এ বাদ বি ইকুয়ালস টু পি অফ বি বাদ এ ইন্টু পি অফ এ ডিভাইড বাই পি অফ বি। মনে আছে এই জিনিস? ইয়েস Yes, স্যার। sir. এখন একটা জিনিস খেয়াল Yes, করো, sir. এই উপরে যে জিনিসটা আছে
হ্যাঁ, এই জিনিসটা একটু রিয়েল লাইফে চিন্তা করো। আমার কি হইতে হবে? এটার মানে হচ্ছে এ হয়ে গেছে, ঠিক আছে, এ হয়ে গেছে, এখন বি হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা, তাই না? হ্যাঁ, আর পি অফ Yes, এ sir. কি? জি স্যার। এ হওয়ার সম্ভাবনা। তাহলে এই দুটা গুণ করলে আমরা কি পাবো, কেউ বলতে পারবা? এই দুটা গুণ করলে আসলে আমরা কি পাবো? এটা হচ্ছে এ হওয়ার সম্ভাবনা, আর এটা হচ্ছে এ হয়ে গেছে, এখন বিও হইতে হবে, এইটার সম্ভাবনা। তাহলে এই দুটা গুণ করলে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি পাবো না, মানে এও হইতে হবে বিও হবে। এইটার সম্ভাবনা হচ্ছে এই পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কি বুঝতেছো? ইয়েস স্যার। সরি, এই জিনিসটা কি বুঝো? আচ্ছা। এটার আমি স্যার আচ্ছা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। প্লাস বি দিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। মানে এও হইতে হবে বিও হইতে হবে, সেই সম্ভাবনা হচ্ছে আসলে আমরা উপরে বসাইতেছি। কেন? পি অফ এ হচ্ছে এ হওয়ার সম্ভাবনা। ধরো আমি তোমাকে বললাম আমি পরীক্ষায় ফেল করার সম্ভাবনা 30%, সাপোজ। হ্যাঁ, এখন পি, এইটা হচ্ছে পি এ। আমি তোমাকে বললাম পি অফ এফ আমার, আচ্ছা সাবজেক্ট দিয়ে দেই, যে ধরো আমি বাংলায় ফেল করার সম্ভাবনা 30%, সাপোজ। এখন আমি বলতেছি যে পি অফ বি বাদ এ ইকুয়ালস টু 40%, ঠিক আছে। আমার তার মানে হচ্ছে বাংলায় ফেল করছি, তারপর আমি ম্যাথেও ফেল করছি, এটা সম্ভাবনা 40%। তাহলে আমরা 30% গুণন 40% যখন করব, তখন কি পাবো? আমি বাংলায়ও ফেল করছি, ম্যাথেও ফেল করছি, এটা পাবো না? এটা কি বুঝছো কি বললাম? ইয়েস Yes, স্যার। sir. Yes, sir. আবার বলি, এইটা বোঝা খুবই জরুরি। আমি বলতেছি যে বাংলায় ফেল করছি 30% সম্ভাবনা, ঠিক আছে, তারপর বাংলা খাতা দিয়ে দিছে, সাপোজ বাংলা খাতা দিয়ে দিছে, বাংলা খাতায় দেখলাম আমি ফেল করছি। এখন আমি বলতেছি যে আমার বাংলায় যেহেতু ফেল করেই ফেলছি, এখন আমার ম্যাথেও ফেল করার একটা সম্ভাবনা আছে। ম্যাথেও ফেল করার সম্ভাবনা আমার এখন কি 40%। তার মানে বাংলা আর ম্যাথ দুইটাতেই যদি ফেল করতে চাই আমি, বাংলা প্লাস ম্যাথ দুইটাতেই ফেল করতে চাচ্ছি, তো সেটা সম্ভাবনা কত হবে? 30 আর 40 গুণ দিতে হবে না? হ্যাঁ, 12% আসবে না আমাদের সেই সম্ভাবনাটা? কিভাবে? 30% গুণন Yes, 40%। sir. এইটা কি বুঝছো সবাই? Yes, sir. Yes. জি স্যার। এখানে প্লাস সাইন দিলে আসলে Huh? আমাদের হচ্ছে হিসাবে একটা সমস্যা হয়, এই Yes. জন্য আমরা প্লাস সাইন না দিয়ে এই সাইনটা দেই। এই সাইনটার মানে কি? আমার এও হবে বিও হবে, এই জিনিসটা কি বুঝছো? স্যার ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলে এটাকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে বেস থিওরেম আছে, এইটার আরেকটা ফর্ম যদি চিন্তা করি, এখানে পি অফ এ, সরি এখানে ছিল পি অফ এ বাদ বি, তাহলে আমরা বলতেছি যে পি অফ এ বার বি হচ্ছে, উপরে আমরা বলতেছি পি অফ এ ইন্টারসেকশন বি, মানে এও হইতে হবে বিও হইতে হবে ডিভাইডেড বাই পি বি। এটা কি সবাই বুঝছো? Yes, sir. হ্যাঁ, জি স্যার। যদি না বুঝো ভিডিওটা আবার দেখবা, আবার দেখবা, তারপরেও যদি নাও বুঝো, এটা কি কিন্তু আসলে আমাদের সূত্র, ঠিক আছে, এটা আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে পি অফ এ বাদ বি মানে হচ্ছে বি হয়ে গেছে তারপর এ হওয়ার সম্ভাবনা ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি, মানে এ এবং বি দুইটাই হওয়ার সম্ভাবনা ডিভাইড বাই পি অফ বি, মানে বি হওয়ার সম্ভাবনা। এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সূত্রটা আমি জাস্ট দেখাইলাম যে কি মিন করে, সবাই বুঝছো আশা করি সূত্রটা। আচ্ছা, এখন আমরা দেখবো যে এইটা কি মিন করে। দেখো আমাদের ধরি যে 4 ওঠার সম্ভাবনা আর 6 ওঠার সম্ভাবনা হতো, তাহলে এইটা কি হবে? পি অফ 4 উঠে গেছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি 6/4। 4 উঠে গেছে, এখন 6 উঠতে হবে, এটা আমরা বের করতে যাচ্ছি না? ইয়েস এটা কি স্যার। Yes, বুঝছো sir. সবাই? তাহলে এটা হবে Yes. পি অফ 6 ইউনিয়ন, সরি 6 ইন্টারসেকশন 4 ডিভাইড বাই পি অফ কত? 4, তাই না? এটা সূত্রটাই আমরা ইউজ করলাম, ঠিক আছে। বেস থিওরেম যে সূত্রটা সেকেন্ড ফরম্যাট, এটা আমরা ইউজ করলাম। এটা কি বুঝছো সবাই কি করলাম? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. এখন এই ভ্যালুগুলো তো তোমাদের বুঝতে হবে। আমার 6 উঠতে হবে, 4 উঠতে হবে, এটা আসলে কি জিনিস? 6/4 আর হচ্ছে 4/6, এই জিনিস না? জি স্যার। হুম? Yes, sir. হ্যাঁ, আর P4 কি জিনিস এটা একটু চিন্তা করো স্যার দেখি ঠিক সবাই। বুঝলাম না এটা। আচ্ছা,
সিক্সও উঠতে হবে, ফোরও উঠতে হবে। P4 এটার জন্য আমাদের ওঠার সম্ভাবনা। তাহলে এই যে আমরা যে টেবিলটা আছে, এই যে টেবিলে চলে যাই, দেখো টেবিলে চলে যাই, সিক্সও আর লাগবে, ফোরও লাগবে, এরকম কয়টা আছে? এই স্যার যে একটা। এটা দুইটা। স্যার এইটা 11টা। তাই না? এই দুইটা না? এই দুইটার মধ্যে আমাদের কি আছে? সিক্সও আছে, আবার ফোরও আছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে পি অফ সিক্স ইন্টারসেকশন ফোর, এই জিনিসটা কত হবে সম্ভব? এটা 2 হবে বাই হচ্ছে 11। 2/36। 11 কেন, 36। 36টা জিনিস না আমার টোটাল? 36টার মধ্যে কয়টায় ছয়ও ও আছে, স্যার, চার? মানে একটাও এখনো হয় নাই, এইটা না, হিসাব করতেছেন? এইটা কি জিনিস আমার? এইটা হচ্ছে ছয়ও লাগবে, চারও লাগবে। ও স্যার, মানে একটাও হয় নাই। হ্যাঁ, এখানে দুইটাই যদি আমাদের লাগে তাহলে তো আমরা অলরেডি কিছু একটা করে ফেলতেছি। একটা হয়ে গেছে, সেটা হচ্ছে যখন এই সাইনটা থাকবে, এই যে বার সাইন থাকবে, সেটার মানে হচ্ছে কিছু একটা হয়ে গেছে। এই যে এখানে চার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আসলে 2/36, ঠিক আছে? হুম, এটা কি বুঝছো? আচ্ছা, হুম। ফোর, পি অফ ফোর আমরা বের করার চেষ্টা করি। এখন পি অফ ফোর কি হয় দেখি। ফোর ওঠার সম্ভাবনা, ফোর উঠলেই হবে, একটা উঠুক বা দুইটা উঠুক, যে কয়টাই উঠুক, ফোর ওঠার সম্ভাবনা কয়টা? ঠিক আছে, 11/36। দেখো তো। এই যে ফোর উঠছে কয়টা? এই যে 11। 11টায় ফোর উঠছে না? 11টা। তাহলে ফোর উঠছে কয়টায়? 11/36, তাই না? হুম। এটা কি সবাই বুঝছো? হুম। Yes, আচ্ছা, টোটাল কত হইলো? 2/36 ইন্টু 36/11, 36 কাটা 2/11 আমাদের অ্যান্সার মিলছে। স্যার, এখন হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমাদের বাইস থিওরামটা যদি এরকম হইতো, যেখানে আমাদের হচ্ছে পি প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ বাই বি। মিউট হয়ে গেল তুমি। ওকে স্যার, ডিভাইড যদি আমি পি বাই, আমাদের এখানে বি আছে, আমরা যদি মানে এ দিতাম তাহলে কি কোনো না প্রবলেম না, ছিল? এ দিতে পারবো না। এই যে আমাদের দেখো যেই ঘটনাটা ঘটে গেছে সেইটাই নিচে হবে। এখানে পি অফ সিক্স দিতে পারবো না আমি, বুঝছো? স্যার যদি দুইটার কোনোটাই না ঘটে থাকে তাহলে? তাহলে তো আমাদের এই বাদের জিনিসই আসবে না। বাদ আসবে যখন একটা হয়ে গেছে। এই বারটা কখন আসবে? যখন কিছু একটা হয়ে গেছে, তখন বারটা আসবে, ও, ঠিক আছে? বুঝছি স্যার। আচ্ছা, আচ্ছা, হাউ টু ফাইন্ড। স্যার আমরা ফর্মুলাটাকে এভাবে লিখতে পারবো না, মানে পি বি পি বি বার এ ইকুয়াল টু পি বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি এ। বাই পি এ লিখবা? হ্যাঁ স্যার, মানে আমি ওই বি অবশ্যই আগে অবশ্যই, লিখতেছি, এরপর বার দিয়ে এ লিখতেছি। সমস্যা নেই, একই কথা একই কথা। তুমি এখানে বি বার এ লিখলে এখানে এ আসবে, তুমি যদি এখানে এ বার বি লেখো তাহলে এখানে বি আসবে, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা এ স্যার। আর বি তো, এই যে এইখানে আমি কি বলতে পারি, উইথাউট লট উইথাউট লস অফ জেনারেলিটি, ঠিক আছে? এর স্যার, জায়গায় বি প্রতিস্থাপন করলেও আমাদের স্যার, ফুল সেম থাকতেছে, ঠিক আছে? হ্যাঁ বলো। এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই দুইটার কথা, মানে একই না? একই, অবশ্যই। আমি বললাম এ বি দুইটাই হইতে হবে, আর তুমি বললে বি এ দুইটাই হইতে হবে। আমি বললাম যে আমার ফিজিক্সও ফেল করতে হবে, কেমিস্ট্রিতেও ফেল করতে হবে, আর তুমি বললাম আমার কেমিস্ট্রিতেও ফেল করতে হবে, ফিজিক্সও ফেল করতে হবে, একই কথা না? হুম। এখন একটা জিনিস বুঝতে হবে যে চার্ট না করে কিভাবে এই জিনিসটা আর এই জিনিসটা বের করব, এটাও তো আমাদের লাগবে। আমরা তো চার্ট করতে পারলে তো ডিরেক্টলি ভ্যালু বের করতে পারতাম, তাই না? এখন আমরা এই হ্যাঁ। জিনিসটা আর এই জিনিসটা কিভাবে বুঝবো, দেখো, 6 আর 4 দুটাই আসতে হবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে 6/4 আর একটা হচ্ছে 4/6, এছাড়া আর কোনো অপশন আছে? না। তাহলে আমাদের দুইটা পাইলাম। এই, এটা কি করো? এটা কি তোমাদের কাজ নাকি আমার আমার এখানে কোন একটা ইয়ে আসছে? তোমাদের কারো কাজ, এই কাজ করা যাবে না। সময় নষ্ট শুধুমাত্র আমার, আর কোনো কিছু হয় না এখানে, দেখো। এই দাগাদাগি করবা না, ঠিক আছে? আচ্ছা, তো 6/4 আর 4/6, এই দুইটা জিনিস আমাদের এই দুই ভাবেই হওয়া পসিবল না। আর পুরো হ্যাঁ। স্যাম্পল স্পেস, এই যে স্যাম্পল স্পেস কথাটা বুঝো। স্যাম্পল স্পেস কি জিনিস? এই যে আমরা তো কতগুলো আউটকাম আসতে পারে, টোটাল কতগুলো রেজাল্ট আসতে পারে, এটাকে আমরা বলি স্যাম্পল স্পেস, ঠিক আছে? আমাদের টোটাল কতগুলো আউটকাম আসতে পারে? 36টা। তার মধ্যে স্যার, আমাদের বা এই কত, কোশ্চেনের ক্ষেত্রে আমাদের
6 × 6 করলে হয়ে যাবে না? কিন্তু 6 যেহেতু ছক্কা দুইবার চালছি 6 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 2/36। এটা তো সবাই বুঝছো, রাইট? হ্যাঁ। এটা Yes, নিয়ে sir. কারো ডাউট আছে? নিচেরটা একটু ডিফিকাল্ট, যে P4 এইটা কত হবে হওয়া পসিবল। দেখো, কম্বিনেশনের ম্যাথ, শুরুতে 4 আসবে কয়টা? 6টা না? কারণ এখানে 4 দিলে এখানে আমার 6টা অপশন, 1 2 3 4 5 6, তাই না? তাহলে শুরুতে 4 হলে 6টা, আর যদি শেষে 4 হয় তাহলেও 6টা, 1 2 3 4 5 6, তাই না? এখানেও 6টা। সো টোটাল কয়টা পাইলাম আমি, যে 4 ওয়ালা 12টা পাইলাম না? হ্যাঁ। কিন্তু Yes, sir. 4 4 যেটা আছে সেটা এখানেও আছে এখানেও আছে, তাই না? তাই -1। আসলে কি 11টা না? হ্যাঁ। আমাদের 11 ডিভাইডেড বাই টোটাল কতগুলো আমাদের আউটকাম, 36টা। এই যে, এখন বুঝছো? আমাদের কিন্তু সব করতে হবে না, কম্বিনেশনের বেসিক দিয়ে করে ফেলতে পারবো। স্যার সেম প্রবাবিলিটি, ভাবে আমরা 3 বার চালা হলে কি হবে সেটাও তো করতে পারবো। হ্যাঁ কোনো সমস্যা নেই। কিন্তু একটু জটিল হবে, অবশ্যই জটিল হবে, তাই না? বাট সলভেবল। সলভেবল, অবশ্যই সলভেবল। যে কোনো সংখ্যারই সলভেবল। কিন্তু মানে যত দিকে যাবে তত কমপ্লেক্স হবে। যেমন a Yes, প্লাস sir. বি হোল স্কোয়ার তো আমরা সবাই জানি, a প্লাস বি হোল কিউব বের করা অবশ্যই সম্ভব না? Yes, ওকে, sir. হোল Yes, টু দি sir. পাওয়ার 7 বের করা সম্ভব, সবই সম্ভব। কিন্তু আমাদের জন্য জটিল। মানে ম্যাথ করার জন্য আসলে এই জিনিসটা বেটার, যেটা আমরা হাতে কলমে করতে পারতেছি। এই জন্য তোমাদেরকে দেখাই দিলাম যে জিনিসটা আসলেই 2/11 হচ্ছে। এখন বিশ্বাস হচ্ছে যে এটা 2/11? তুমি যদি বিশ্বাস না হয়, ছক্কা চালতেই থাকবা চালতেই থাকবা, ঠিক আছে? মানে দুইবার একটা 4 আসে আর একটা 6, এই কন্ডিশন তুমি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স করবা, প্রবাবিলিটি 2/11 আসবে। এই প্রবাবিলিটি কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথে অনেকটুকুই রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার, এই সামটাতে যদি আমরা ডায়াগ্রামটা এঁকে এরপর আবার বাইস থিওরেম দিয়ে করি, এটাতে কোনো সমস্যা হবে না তো? তুমি যদি মানে শিওর হওয়ার জন্য আর কি। হ্যাঁ করো, সমস্যা নেই, কিন্তু এইটা হচ্ছে আমাদের মেইন ম্যাথ। এটা আমাদের মেইন ম্যাথ। ছক আঁকায় করে ফেললাম মানে আচ্ছা তো আচ্ছা। হচ্ছে আমরা দেখায় দিলাম যে জিনিসটা হয়। হ্যাঁ, আর পরীক্ষায় কখনোই এই ম্যাথ ডিরেক্টলি আসবে না। আমি যে ম্যাথটা তোমাদেরকে করাইলাম, যে একটি 4 হলে অপরটি 6 হওয়ার সম্ভাবনা, এটা কখনোই ডিরেক্টলি পরীক্ষায় আসবে না। পরীক্ষায় এই কনসেপ্টটা তোমার ইউজ করতে হবে। এই যে বেস থিওরেমের কিন্তু দুইটা ফরম্যাট দেখাইছি আমি তোমাদের, ঠিক আছে? জি স্যার। তোমরা কি রিকল করতে পারো যে বেস থিওরেমের দুইটা ফরম্যাট দেখাইছি? হ্যাঁ, Yes, sir. একটু, একটা হচ্ছে পি অফ এ বার বি। এই আমার কলম এই লাস্টের দিনে এসে কলম ঝামেলা করতেছে। এ বার বি ইকুয়ালস টু পি অফ, এই দেখি, এটা আমরা বলতেছি পি অফ এ বি বার এ ইন্টু পি অফ এ ডিভাইড বাই পি অফ বি, তাই না? আরেকটা বলতেছি হচ্ছে উপরেরটাকে আমরা বলতেছি পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি। এই দুইটা ফরম্যাট, এইটা কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এই ফরম্যাটের এক্সাম্পল দেখাইলাম তোমাদেরকে, পরীক্ষায় এই জিনিস কাজে লাগবে, এই আর কিছু না। আচ্ছা, এইটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে কম্বিনেশনে আমরা এই যে প্যাসকেল থিওরেম, প্যাসকেল ট্রায়াঙ্গেলের সাথে কম্বিনেশনের একটা সম্পর্ক আছে, Yes, এটা সবাই। sir. যেমন এই রোটা হচ্ছে কি 5C0, এটা হচ্ছে 5C1, এটা হচ্ছে 5C2, এইরকম, ঠিক আছে? Yes, এখানে sir. কিন্তু আমরা এই 4 আর 6 যোগ করে 10 পাই না? Yes, sir. তো এইটা আসলে Yes, কি? sir. এটা হচ্ছে কি 4C2, আর এটা হচ্ছে 4C1, তাই না? আর এইটা কি 5C2, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা সূত্র তোমাদের কাজে লাগতে পারে, সেটা হচ্ছে NCR প্লাস NCR প্লাস 1 ইকুয়ালস টু N+1 CR+1। এই জিনিস তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। জিনিসটা কি বুঝছো কি করতেছি আমরা? Sir. এই এইটা আর এইটা করে এইটা আসছে। এই যে এন যদি এখানে 4 হয়, এন ইকুয়ালস টু 4 না এখানে? তাহলে হ্যাঁ। এই যে এটা N+1 হয়ে গেছে, আর এইখানে যদি N+1, R+1টা হচ্ছে আমাদের কত, 2, এখানেও 2 চলে আসছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, হ্যাঁ, তোমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। এই, আচ্ছা, ওইটি দেখলাম। এই যে আমি কিন্তু, শোনো, আমি কিন্তু বুঝি যে কে দাগাদাগি করতেছে। হ্যাঁ, তোমরা হয়তো
স্যার বুঝো না লাস্ট তোমরা? ফর্মুলাটা একটু দেখাবেন? আচ্ছা, আমি একটা জিনিস বলি, জুম মিটিং এ যে হোস্ট থাকে, হ্যাঁ, সে অনেক কিছুই দেখতে পারে। যেমন সাফাত আহমেদ, তুমি কিছু করার চেষ্টা করতেছো, আমি কিন্তু বুঝতেছি। হ্যাঁ, মানে যে হোস্ট থাকে সে অনেক কিছুই বুঝতে পারে, যে সেটা যেটা হচ্ছে পার্টিসিপেন্টরা বুঝে না। তো এইরকম আহ মানে হুদাই ক্লাসে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দেখো, এই সূত্রটা হচ্ছে NCR+NCR+1 ইকুয়ালস টু N+1 CR+1। ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র, এটা তোমাদের কাজে লাগতে পারে। এই সূত্র তুমি পাবা, বিভিন্ন জায়গায় পাবা। জি উম, স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা আচ্ছা, বোর্ডে যদি তোমরা শিল্পকর্ম করা না থামাও, তাহলে আসলে আমার কোনো সমস্যা নেই, তোমাদেরই সময় নষ্ট আসলে, এখানে আসলে কিছু করার নেই। আচ্ছা, আচ্ছা, এইটা একটা প্রমাণ। আচ্ছা, আর কতক্ষণ আছে? প্রমাণ তো অনেকগুলো দেখাইলাম, একটা কি অন্য কিছু দেখাবো? আচ্ছা, এই জিনিসটা তোমাদের জানা প্রয়োজন। স্যার লজিক টজিক কিছু দেখান, হ্যাঁ, লজিক টজিক কিছু দেখান। লজিক বলতে ওই যে বিভিন্ন ম্যাথ থাকে, যে এ মিথ্যা বলতেছে, ও সত্য বলতেছে, এই বলতেছে ওর কাছে আমার থেকে বেশি টাকা আছে, ও বলতেছে আমার থেকে কম ইয়েস টাকা স্যার, আছে। এই টাইপই। হ্যাঁ, এইগুলা কাছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যালজেব্রার ম্যাথ, তাই না? আমার জাস্ট মানে ইকুয়েশন ক্রিয়েট করতে হয়, তারপর সেই ইকুয়েশন কম্পেয়ার করেই কিন্তু আমাদের ম্যাথ হয়ে যায়। তো আমার সাজেশন থাকবে যে, মানে কথা থেকে অ্যালজেব্রা আনাটা হচ্ছে একটু প্র্যাকটিস করো, তাহলেই হচ্ছে জিনিসটা পারবা। লজিক বেসড ম্যাথ তোমাদের, ফুললি লজিক ইউজ করার ম্যাথ তোমাদের কিন্তু আসে না। তোমাদের যেটা আসে হচ্ছে অ্যালজেব্রা দিয়ে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, এবং ইয়েস সেই স্যার, জিনিস, ওইরকমই। এবং লজিকের ম্যাথ কিন্তু আমাদের রিজিওনালে আসে বেশি, ঠিক আছে? ন্যাশনালে ইয়েস স্যার। আমাদের লজিক ম্যাথ আসে না বললেই চলে, এবং যদি আসেও সেইটা ফুললি আমাদের অ্যালজেব্রা রিলেটেড, ঠিক আছে? কে সত্য মিথ্যা বলতেছে এগুলোও কিন্তু অ্যালজেব্রা দিয়েই করা পসিবল, অথবা এই জিনিসগুলো প্রবাবিলিটি দিয়েও একটু চিন্তা করা যাইতে পারে। আচ্ছা, মানে ফাংশন, আমরা একটা ম্যাথ দেখবো এখন, ফাংশন প্লাস। আচ্ছা, এই জিনিসটা একটু দেখাই স্যার তোমাকে, একটা বলবো কোশ্চেন ছিল। ওপ্পো ওপ্পো দাগাদাগি করিও না, ঠিক আছে? 15 জন লোককে কত উপায়ে বসানো যাবে যদি স্যার আমরা একটা, ফার্স্টে ওইরকম লাইনে বসানো যাবে 15 ফ্যাক্টোরিয়াল ভাবে, এবং গোলে বসানো যাবে হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 15 ভাবে। মানে 14 ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে? ইয়েস স্যার। একটু মাথায় রাখবা সবাই, হ্যাঁ, এটা কিন্তু বেসিক কনসেপ্ট একটা কাজে লাগবে। যদি লম্বা লম্বি বসাই কোথাও, তাহলে যা আছে সেটা ফ্যাক্টোরিয়াল, যদি গোল বসাই তাহলে সেটা থেকে 1 - করে ফ্যাক্টোরিয়াল। কেন এই জিনিসটা আমি একটু বলি। এই যে পনেরো স্যার ফ্যাক্টোরিয়াল এইটা মূলত ওই যে হ্যাঁ, আমি বলতেছি যতজন আমি লোক বলতেছি থাকবে একটু বলতেছি, ততবার। দেখো, এখানে হচ্ছে প্রথম জনকে বসায় দিলাম, হ্যাঁ, সেকেন্ড জনকে বসানোর সময় আমার একটা ঝামেলা চলে আসে, যে বায়ে বসাবো নাকি ডানে বসাবো, তাই না? সেকেন্ড জনের জন্য তাহলে দুইটা অপশন, কিন্তু বৃত্তের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা। প্রথম জনকে বসায় দিলাম, সেকেন্ড জনকে যেখানেই বসাই না কেন একই কথা না? এখানে বসাইলাম যে কথা, এখানে বসানো একই কথা, ডানে বায়ে বলে কিন্তু কিছু নাই এখানে, ঠিক আছে? যেমন ধরো এইখানে বসাইছি, এই ডানে নাকি বায়ে, একই কথা। তো এই জন্য সেকেন্ড জনের অপশনও একটা হয়ে যায়, এই জন্য একটা কমে যায়। লাস্টের জনের অপশন এখানে 15টা, তাই না? আর এইখানে লাস্টের জনের অপশন হয় 14টা, এই জন্য 15 ফ্যাক্টোরিয়াল না হয় 14 ফ্যাক্টোরিয়াল হয়, ঠিক আছে? এই কনসেপ্টটা কাজে লাগবে। আচ্ছা, দুটি বর্গের অন্তর হিসাবে দেখানো যায়, ঠিক আছে? যে কোনো মৌলিক সংখ্যাকে দুইটি বর্গের অন্তর হিসাবে দেখানো যায়। কিভাবে দেখানো যায়? যে কোনো মৌলিক সংখ্যা কি বেজোড় সংখ্যা না, দুই ছাড়া? হুম, দেখো তো, ইয়েস স্যার। সংখ্যাকে Yes, দুইটি sir. বর্গের অন্তর হিসাবে দেখানো Yes, যায়, এই sir. কথা কি সত্য? এটা কিন্তু ভুল কথা। ইয়েস দুই স্যার। বাদে, দুই বাদে যে কোনো মৌলিক সংখ্যাকে দুইটি বর্গের অন্তর হিসেবে দেখানো যায়, ঠিক আছে? তাহলে কেন? কারণ দুই বাদে সকল মৌলিক সংখ্যা কি বেজোড় সংখ্যা, মানে 2n+1, তাই না? টু এন ইয়েস প্লাস স্যার। ওয়ান হচ্ছে দুইটি বর্গের অন্তর হিসেবে দেখানো যায়। কিভাবে দেখানো যায়? খুবই সিম্পলি দেখাই। ধরো আমার 7 দেয়া আছে, ঠিক আছে? 7কে আমরা বলতেছি P² + - Q²। তাহলে 7 লেখা যায় P+Q ইন্টু P - Q, লেখা যায়। Yes, sir. যায়। তাহলে Yes, আমরা sir. এই 7কে ভাঙ্গায় 7 × 1 লিখতে পারি। তাহলে P+Q হবে 7, P - Q হবে 1, P+Q হবে 7, P - Q হচ্ছে 1। তাহলে 2P হচ্ছে কত, 8 পাইলাম, P হচ্ছে 4 পাইলাম, আর Q কত পাবো, 3 পাবো। তাহলে 4² - 3² পাইলাম হচ্ছে 7। যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যা বলো, যে কোনো বেজোড় সংখ্যাকে, এইখানে আমি মৌলিকের জায়গায় বেজোড় দিয়ে দেই, আমরা এটা করতে পারবো। বুঝতে পারছো? Ji, sir. এখন জোড়ের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, জোড় সংখ্যাটা 8 থেকে বড় হইতে হবে, সরি 4 থেকে বড় হইতে হবে। এটা 4,
4 থেকে বড় হইতে হবে। 4 কে প্রকাশ করা যায় না। দেখো ট্রাই করে, 4 কে কি দুইটি মৌলিক সংখ্যার বর্গের অন্তর হিসেবে প্রকাশ করতে পারবা? হয় না কিন্তু, না স্যার। 0 হয়ে যায় দুইটি বর্গের অন্তরে। এটা আসলে 0 মানে 2 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার লেখা যায়, কিন্তু আমরা আসলে শুধু ন্যাচারাল নাম্বারের হিসাব করতেছি। ঠিক আছে, এটাকেও তুমি জোর করে চাইলে লিখতে পারবা, 4 কেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা করা যায় কেন, ধরো হচ্ছে তোমাকে 16 দিলাম, ঠিক আছে, 16, 16 কে 16 গুণন 1 লেখা যায়। এখন এইভাবে যদি আমরা করতে যাই সেটা কিন্তু পারবো না, কারণ পি প্লাস কিউ ইকুয়ালস টু ধরো 16, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1, এইখানে কিন্তু একটা ঝামেলা হবে। 2p ইকুয়ালস টু 17, পি হচ্ছে ভগ্নাংশ। 8.5 হয়ে যায়। এটা কি সম্ভব? পূর্ণ সংখ্যা বলছি, হ্যাঁ, দুইটি পূর্ণ সংখ্যা, আচ্ছা এগুলো সব পূর্ণ সংখ্যা, ঠিক আছে, বর্গ বলতেছি, পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, তাহলে এখানে কিন্তু হবে না। তাহলে আমি পুরো জিনিসটা কেন দেখাইলাম, যে ধরো তোমাকে বললো 96 সংখ্যাটাকে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আকারে লিখবো, এটা কত ভাবে করা সম্ভব, এটা হচ্ছে ধরো কোশ্চেন। ঠিক আছে, ফার্স্টে কি করতে হবে, 96 কে ভাঙাইতে হবে। 1 × 96, 2 × 48, 3 দ্বারা ভাগ যায়, যায় 3 × 32, 4 কত, 24, 5 দিয়ে যাবে না, 6 × 16, 7 দিয়ে যায়, 7 না যাবে না, 8 দিয়ে যাবে, 12, 9 দিয়ে যাবে, যাবে না, 10, 11, 12, শেষ। এইগুলাই হচ্ছে আমাদের 96 এর ফ্যাক্টর, তাই না? এইগুলাকেই তো আমরা হচ্ছে পি প্লাস কিউ আর হচ্ছে পি মাইনাস কিউ আকারে লিখবো, রাইট? হুম। ইয়েস স্যার। এখন দেখো, পি প্লাস কিউ যদি জোর হয়, অবশ্যই পি মাইনাস কিউ ও জোর হইতে হবে না? ইয়েস স্যার। জি স্যার। আবার পি প্লাস কিউ যদি বিজোড় হয়, অবশ্যই পি মাইনাস কিউটাও বিজোড় হইতে হবে না? জি স্যার। ইয়েস তার স্যার। মানে আমাদের এইটা কি নেওয়া যাবে? যাবে না, বাদ। এইটা নেওয়া যাবে কারণ দুইটাই জোর। এইটা নেওয়া যাবে? যাবে না। এইটা নেওয়া যাবে, এইটাও নেওয়া যাবে, এইটাও নেওয়া যাবে। তাহলে 2 × 48 এইটাকে প্রকাশ করা যাবে, 4 × 24 এইটাকে করা যাবে, 6 × 16 করা যাবে, 8 × 12 করা যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পি প্লাস কিউ লিখবো বড় সংখ্যাটা, আর পি মাইনাস কিউ লিখবো ছোট সংখ্যাটা, তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। তাহলে কত ভাবে এই জিনিসটাকে অ্যারেঞ্জ করা পসিবল? 4 ভাবে। বুঝতে পারছো? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ফরম্যাটে কত ভাবে লেখা পসিবল এই জিনিসটাকে? 4 ভাবে। বুঝতে 4 পারছো? ভাবে। যদি বললো বাস্তব পূর্ণ সংখ্যা, হ্যাঁ, বুঝিনি। যদি বাস্তব পূর্ণ সংখ্যা বলে মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি। এটা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়েই করতেছি আমরা। আর স্কোয়ারের ক্ষেত্রে তো আসলে নেগেটিভ নিয়েও লাভ নাই আমাদের, তাই না? -4 হোল স্কোয়ার নিলাম, 16ই তো হয়ে গেল, তাই না? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আর হচ্ছে আমরা এখন আচ্ছা, সময় তো নাই আসলে। আচ্ছা, আমি একটু দেখি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা ন্যাশনাল একটা নিয়ে কোয়েশ্চেন কারো কি ছিল কোনো। হ্যাঁ, বলো। স্যার, জুনিয়রে যে ডাইফেন্টেন ইকুয়েশন ওগুলো কি মানে আসার চান্স আছে? কোন ইকুয়েশন? এই যে ডাইফেন্টেন ইকুয়েশন যেগুলো। তুমি যে ইকুয়েশন নাম বলতেছো সেটা কি আমি পড়াইছি? না স্যার, না, পড়াননি। আমি আসলে আমি জানি না আসলে এটা ইকুয়েশনটা কি, আমি জানি না। লাগলে লাগতে পারে, আমি ও মনে বলতে হয় পারি। ডাইফন্টাইন ইকুয়েশন কথা বলতেছে। হ্যাঁ, বুঝিনি কোন ইকুয়েশন, একটু লিখে দাও তো চ্যাটে, আমি নামটা দেখি, নামটা দেখলে বুঝতে পারবো। তো একজন একটু চ্যাটে লিখে দাও, কি লিখতে চাচ্ছ? ওই যে ax plus by is equals to c। ax প্লাস বি ইকুয়ালস টু সি, এটা দিয়ে কি হয় আমি জানি না আসলে, আমি এটা দিয়ে কখনো ম্যাথ করি নাই। একটি মানে হচ্ছে কি এই ax প্লাস by is equal to c এর মধ্যে x এর ভ্যালু বের করতে হবে, y এর ভ্যালু বের করতে হবে, তবে যতগুলো সম্ভব ততগুলো। না, আমি এইটা কখনো ইউজ করি নাই। আমি আসলে ম্যাথ অলিম্পিয়াডের এক্সপিরিয়েন্স আমি বলতে গেলে হচ্ছে 3 বছর পার্টিসিপেট করছিলাম। ক্যারেটে আসলে ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে দেয় না। হ্যাঁ, আগে দিত না, এখন দেয়। তো আমি 5, 6 আর হচ্ছে ক্লাস 12-এ পার্টিসিপেট করছিলাম। তো খুব বেশি প্রিপারেশনের জন্য আসলে আমার খুব বেশি সময়, এখন এখন কিন্তু অনেক অ্যাডভান্স তোমরা। হ্যাঁ, তোমরা অনেক ইকুয়েশন জানো, অনেক থিওরেম জানো, যেটা আমরা জানতাম না। আমরা ক্লাসে যা পড়তাম সেটা ইউজ করেই কতভাবে ম্যাথ করা যায় সেটা দিয়েই করতাম। এখন তো অনেক কিছুই তোমরা জানো এক্সট্রা, এই জন্য কোশ্চেনও অনেক কিছু এক্সট্রা আসে। আচ্ছা,
কারো কোনো কোশ্চেন আছে যে পরীক্ষায় এটা কোশ্চেন ছিল, কিভাবে জি করবো, এটা স্যার। কিভাবে করবো? হ্যাঁ বলো। স্যার ওই 2024 সালের 8 নম্বর একটা জিওমেট্রি ছিল, এটা নিয়ে একটু মানে আছে। তুমি কি স্পেসিফিক কিছু জানতে চাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, কোশ্চেন নিয়ে কথা বলার আসলে এখন আমাদের সময় নাই। আমরা একটু দেখি যে যে ইন জেনারেল কোশ্চেন, যে জিওমেট্রি। আচ্ছা, কয়েকজন এই কোশ্চেনটা করছে আমাকে, জিওমেট্রি কিভাবে করব, কারণ জিওমেট্রিতে অনেক কাটাকাটি হয়, তাই না? ইয়েস তো স্যার। আর একটা অ্যাডভাইস থাকবে হচ্ছে, খাতার পিছে পুরো জিনিসটা আগে আঁকাবা। যে ফিগারটা থাকবে ফিগারটা আঁকায় ওখানে কিছু কাটাকাটি করে দেখবা যে কিভাবে ম্যাটটা হবে। যখন জিনিসটা মাথায় আসবে তখন সামনে নিয়ে করবা, অথবা সামনেও করতে পারো পুরো কাজটা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার সাজেশন থাকবে, মানে জিওমেট্রি মেন্টালিটি আমার এইভাবেই নেওয়া উচিত যে আমার ম্যাপটা একবার কাটতে হবে। হ্যাঁ, পুরো জিনিসটা একবার করে করে দেখবো যে কিভাবে কিভাবে হয়। যেভাবে হবে, যেই মেথডটা আমার মিলবে সেইটা হচ্ছে পরে ফাইনালি করবো, গুছায় লিখবো আর কি। পুরো সবকিছু গুছায় লেখার দরকার নেই, লাস্টে আমরা গুছায় লিখবো। আচ্ছা, আর কোনো সাজেশন কি আছে, স্যার কোশ্চেন আছে? স্যার বলো। একটা ন্যাশনালের জন্য কি আলাদা খাতা দেয় আনসার লেখার জন্য? আচ্ছা, আরেকজনকে কোশ্চেন করতেছিল, একটু আগে করো। স্যার হ্যান্ড একটা জিওমেট্রি দেখে আমরা মানে ফার্স্টে কি এমন কোনো শর্টকাট টেকনিক আছে যেটা দেখে আমরা চিত্রটা দেখি বুঝতে পারবো যে এখানে এরকম কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হবে? টেকনিক বলতে আমি যেটা সাজেশন দিছি, যে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সুবিধাজনক, চিত্রটা আমরা খাতায় আঁকায় ফেললে এবং চিত্রটা অ্যাকুরেটলি আঁকাবা। ঠিক আছে, মানে ধরো তোমাকে বলছে যে একটা সিম্পল এক্সাম্পল দেই তোমাদেরকে। ধরো বললো হচ্ছে আমাদের ABCD একটা হচ্ছে রম্বস। হ্যাঁ, ধরো আমি কি বললাম যে হচ্ছে ABCD রম্বস, এবং বললো যে বি হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, এখন আমার কাছে তো সাদা স্কেল কিচ্ছু নাই, আমি কি করব? আমি কি 135 ডিগ্রি বসে বসে আঁকাবো? 135 কিন্তু বানানো যায় জোর করে, এই যে এরকম করে কম্পাস দিয়ে এই 90 আঁকায় ভাগ করে এটা হচ্ছে 135 আসবে। এত কিছু দরকার নেই, আমি একটা রম্বস আঁকানোর চেষ্টা করব। দেখো, আমরা কিন্তু এইখানে একটা কাজ করতে পারি, দুইটা কলম নিয়ে যাবা, ঠিক আছে? একটু দেখাই, মানে বিশেষ করে চিত্র আঁকার জন্য এগুলো খুবই কাজে লাগে। দুইটা কলম নিয়ে গেলাম, একটা কলম দিয়ে আমি কি স্কেল বানাবো, অথবা স্কেল দিয়েও দিতে পারি। স্কেল কি দেয় এখন? ইয়েস স্যার। না, স্যার স্কেল দেয়। দেয় না। তো দেয়। আচ্ছা, স্কেল দিলে তো হইলো, স্কেল যদি নাও দেয় আমরা কলমকে স্কেল বানাই ইউজ করবো। এক কলম এই যে এটা আঁকবো, আর একটা এক কলম দিয়ে করলাম, তাহলে দুটো সমান হইলো না? এবং লাইন গুলো সোজা হবে। তাহলে এইভাবে করলে আমাদের চিত্রটা অ্যাকুরেট হবে। হ্যাঁ, চিত্র অ্যাকুরেট হইলে কিন্তু আমাদের মানে ম্যাথটা দেখে বুঝতে হবে। দেখো, জিওমেট্রিতে কিন্তু আমাদের ফার্স্টে বুঝতে হবে যে কোন জিনিসটা কোন জিনিসটা সমান। আমি যদি দেখে নাই বুঝি যে হচ্ছে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল সর্বসম হবে, তাহলে কিভাবে এটা আমরা প্রমাণ করবো যে সর্বসম? আমার আগে বুঝতে হবে যে এই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম, তাহলেই না আমরা সর্বসমর জন্য যে কন্ডিশন গুলো লাগবে সেগুলো খুঁজবো, তাই না? বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, জিওমেট্রিতে ইন্ডাকশন পসিবল কিনা আমার মাথায় আসে না, যে কিভাবে জিওমেট্রিতে ইন্ডাকশন করা পসিবল হইতে ইয়েস পারে। স্যার। জিওমেট্রিতে আমরা জিওমেট্রিতে ধরো XYZ দিয়ে একটা ইকুয়েশন বানাইলাম, সেই ইকুয়েশনটা আমরা ইন্ডাকশন দিয়ে করতে পারি, কিন্তু ডিরেক্টলি অ্যাঙ্গেল বা সাইডের যে জিওমেট্রি থাকে সেইটা আমার মনে হয় না ইন্ডাকশন দিয়ে খুব একটা ইউজেবল হবে। আচ্ছা, তাওহিদ কি করছেন বলো, আসনিম হোসেন তাওহিদ। হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি না তাওহিদ। জি স্যার। হ্যাঁ বলো, কি করছেন? স্যার আমাদের কি ন্যাশনাল রাউন্ডে লেখালেখির জন্য কি আলাদা খাতা দিবে, ওইখানে আনসার লিখতে হবে? খাতা খাতা নিয়ে কোনো টেনশন নেই, তোমাদেরকে রাফের জন্য তো কাগজ দেয়, তাই না? স্যার ওই যে ইয়া ন্যাশনাল বিগত স্যার থেকে আমাদের একটা প্রশ্নগুলো দেখলাম, এক্সপ্লেনেশনের খাতা দেবে। ওইখানে তো দেখলাম যে আনসার লেখার জন্য কোনো আলাদা জায়গা রাখে না এই সাইডে। হ্যাঁ, তাহলে ওইখানে ওই খাতা দেওয়া হয়। খাতার মধ্যেই অ্যান্সারটা লিখে পয়েন্ট আউট করে দিবা। যেমন মানে আমরা যেই কাজ করি সেটা হচ্ছে, ধরো আমি এই করে করে এক্স ইকুয়ালস টু 5 আসলো। হ্যাঁ, ফাইনালি আমার হচ্ছে চাইছে এক্স ইকুয়ালস টু কত, আমার ফাইনালি আসলো এক্স ইকুয়ালস টু 5। হ্যাঁ, এইটাকে আমরা কি করতাম, এরকম মার্ক করে এখানে অ্যান্সার লিখে দিতাম। ঠিক আছে, এইভাবে লিখলে স্যারের বুঝতে সুবিধা, যে খাতা দেখবে তার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই আচ্ছা স্যার, আমাদের না দাঁড়াও স্কেলার। দাঁড়াও, হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ করো, আমি হ্যান্ড রেজ থেকে কোশ্চেন আনসার করবো। আবরার মাহির কি কোশ্চেন বলো। স্যার জিওমেট্রিতে সহজে কিভাবে বোঝা যাবে যে দুইটা চিত্র একে অপরের সদৃশ?
যেটা বললাম চিত্রটা একটু অ্যাকুরেটলি আঁকার চেষ্টা করবা। তোমাকে বললো যে এবিসিডি রম্বস বি হচ্ছে 135 ডিগ্রি, ঠিক আছে? এখন যদি তুমি এইরকম ফিগার আঁকাও, আঁকায় এবিসিডি এই নাম দাও, তুমি কিন্তু বুঝবা না যে কেমনে কি হচ্ছে। কি সমস্যা আমার এখানে বলো তো? হুম? স্যার এখানে বি প্রশ্নে আছে দেওয়া বলতে বি না। অ্যাঙ্গেলটা এক একটা সেকেন্ড অ্যাঙ্গেল থেকে হয়ে গেছে। আমি এখানে বিটা কিন্তু সূক্ষ্মকোণ আঁকাইছি, সো আমার এই জিনিসটারই নাম দেওয়া উচিত এইভাবে, এ বি সি ডি। এখন তুমি চিত্র আঁকা, তাহলে তুমি দেখলে বুঝতে পারবা যে কোনগুলো সদৃশ্য হবে, কোনগুলো সর্বসম হবে। বুঝতে পারছো? ইয়েস আহ স্যার। স্বপ্নীলা, কি কোশ্চেন? স্যার আপনি যে আজকে ফার্স্ট ম্যাথ যেটা করিয়েছিলেন না হ্যাঁ, স্যার, ওখানে m = 1 কেন ধরা যাবে না? এই যে খুবই সিম্পল জিনিস, একটু দেখাই। এই যে দেখো, আমার বলছে কি এম এন হচ্ছে কি 99 থেকে ছোট, যদি m = 1 হয়। হ্যাঁ, এই যে m = 1 বসাইলে এই জিনিস আমাদের ইকুয়েশন না? এম হচ্ছে 2n+1, তাই না? তাহলে 1 = 2n+1, 2n = 0, n = 0 চলে আসতেছে। n এর ভ্যালু কি 0 হইতে পারবে? না। না। এই জন্যই হচ্ছে 1 নেওয়া যাবে না এম এর ভ্যালু। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, স্বপনদীপ কি করছেন? স্যার আমাদের না পরীক্ষার হলে স্কেল অ্যালাউড? স্কেল অ্যালাউড হইলে তো ভালোই, তাহলে আঁকাইতে পারবা জিনিসগুলো খুবই সুন্দর করে। স্কেল অ্যালাউড হলে স্কেল নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আর প্রবেশপত্রে লিখে দিচ্ছে স্কেল অ্যালাউড। স্যার প্রশ্নতে লেখা আছে চাঁদা আর ক্যালকুলেটর বাদে বাকি সব অ্যালাউড। আচ্ছা, যদি চাঁদা আর কম্পাসও অ্যালাউড না। আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটা সাজেশন থাকবে, এই যে এই জিনিসটা নিয়ে যাবা, খুবই কাজে লাগবে। ঠিক আছে, এটা কি অ্যালাউড? সেট স্কোয়ার। ইয়েস হ্যাঁ, স্যার, চাঁদা, Yes, sir. কম্পাস এগুলা বাদে সব অ্যালাউড। এটা কেন কাজে লাগবে আমি বলি। দেখো, আমাদের পরীক্ষায় যত অ্যাঙ্গেল থাকে সব হয় 30 হয়, 45 হয়, নাহলে 60 হয়, নাহলে 90 হয়, তাই না? ম্যাক্সিমাম এই অ্যাঙ্গেল হয় না? হ্যাঁ, আমরা কিন্তু এই সেট স্কোয়ার দিয়ে এই জিনিসটা আগাইতে পারবো, তাই না? এই জন্য হচ্ছে নিয়ে যাবা, চিত্রটা অ্যাকুরেটলি আঁকানো যাবে। চিত্রটা অ্যাকুরেটলি আঁকাইলে, শোনো, কখনোই এক কাজ করবা না। চিত্র আঁকাইলাম, আঁকায় বললাম যে আমরা সেট স্কোয়ার দিয়ে মাপে দেখছি এটা 30 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি, এই কাজ করলে ম্যাথে 0 পাবা। ঠিক আছে, এই কাজ করা যাবে না। কি করতে হবে, তুমি বুঝতেছো এটা 30 ডিগ্রি, এটা যদি 30 হয়, এরকম ধরো কিছু একটা আছে এটাও 30, তুমি দেখেই বুঝতে পারতেছো, তার মানে 30 30 এইটা কত হবে? 120। এটা যদি 30 30 হয়, আমি ফিগার দেখে বুঝতেছি এই দুইটা 30, তার মানে কি এই বাহু আর এই বাহু সমান হবে না? তুমি যদি তাই বোঝো তোমার টার্গেট কি, তুমি কিভাবে সেটা অ্যাচিভ করবে? আমি জানি না আমার টাঙ্গাইল যাইতে হবে, আমি যাব কি হবে? আমার জানতে হবে যে আমার কি প্রমাণ করব, সেটা জানতে হবে, টার্গেটটা জানতে হবে। টার্গেটটা জানলে প্রমাণ করাটা ইজিয়ার। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, তোমাদেরকে এখন একটু একটা দেই, একটু কাইন্ডলি সবাই হচ্ছে গ্রুপে হচ্ছে আমি একটা গুগল ফর্ম দিছিলাম, ঠিক আছে? গুগল ফর্ম, আমি জিনিসটা ইয়েস। আবার এখন একটু দিব, একটু সবাই গুগল ফর্মটা পুরো করবা। এটা হচ্ছে আমার জন্য, ঠিক আছে, যে আমার ক্লাস আসলে কিভাবে হচ্ছে, ক্লাস কিভাবে ইমপ্রুভ করা যায়, সব মিলায়ে এই জিনিসটা তো আমার আসলে ইমপ্রুভ করতে হবে, তাই না? কারণ তোমাদের যে সাজেশন থাকবে যে ক্লাস কিভাবে ইমপ্রুভ করা যায়, তো এই জিনিসগুলো হচ্ছে আমার কাজে লাগবে, এটা আমার জন্য। তোমরা কাইন্ডলি একটু হচ্ছে এই ফর্মটা এখন পুরো করবে, আমি এখনই দিয়ে দিব, ফর্মটা এখন সবাই পুরো করবা, ঠিক আছে? স্যার আপনার কি এছাড়া অন্য কোনো কোর্স আছে? হ্যাঁ, কি করবো আবার একটা বলতে পারবেন? এই যে আমি গ্রুপে একটা দিব, গুগল ফর্ম দিব, ওটার মধ্যে ঢুকে জাস্ট 2 3 4 2 4টা কোশ্চেন আছে, এগুলো বলবো যে কোর্সটা কেমন লাগছে, বা মানে কি কোশ্চেন কঠিন করলে সহজ হবে নাকি একটু সহজ করব, বা কিভাবে ক্লাস ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, এই সাজেশন গুলা, তোমাদের যে সাজেশন সেটা আমাকে দিবা, যে আমি কিভাবে আমার ক্লাসটা ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, এই। স্যার আর আমার কোর্স বলতে এইটাই আমার প্রথম কোর্স। এর আগে আমি হচ্ছে ক্লাস নিতাম অন্য ওই পাভেল ভাইয়ের হচ্ছে যে ফরম্যাট ইয়েটা আছে, ওইখানে হচ্ছে ক্লাস নিতাম। আর হচ্ছে পার্সোনালি, মানে নিজস্ব আর কি, পার্সোনাল জিনিস। আমার নিজস্ব কোর্স বলতে এটাই প্রথম, এর আগে আমার কোনো কোর্স ছিল না। নেক্সট কোর্স তোমাদের হইতে পারে হচ্ছে মার্চ এপ্রিলের দিকে, আমি হচ্ছে কিছু কোর্স তোমাদের এইখানেই, এই প্রবলেম সলভিং অথবা হচ্ছে বেসিক, মানে বেসিক কোর্স হবে এগুলো আর কি। তো সেইখানে আরো বেটার ভাবে জিনিসগুলোর বেসিক বুঝতে পারবে। তো বেসিক বোঝার যদি ইচ্ছা থাকে,
তো সেই কোর্সগুলো করলে আরো বেটার হবে, কারণ ন্যাশনালে কিন্তু আসলে বেসিক বোঝার সময় থাকে না। হ্যাঁ, আমরা ম্যাথ করতেই সময় শেষ। তো বেসিকের যে কোর্স ছাড়বো কয়েকদিন পর, তোমরা চাইলে সেটা করতে পারো, যদি আমার ক্লাস ভালো লাগে। ক্লাস ভালো না লাগলে দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? স্যার আপনাকে একটা কোয়েশ্চেন করি, মানে জি। আপনার স্যার আপনি যেহেতু গাইবান্ধারী, তো আপনি কি ম্যাথের রাজ্জাক স্যারকে চিনেন মেবি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজ্জাক স্যারের কাছে করেই ছোটবেলায় আমি ম্যাথ অলিম্পিয়াড চান্স পাইছি, আমি রাজ্জাক স্যারের কাছে মানে পড়ে। স্যার না পড়াইলে আমি জীবনেও ম্যাথ অলিম্পিয়াডে করতামও না। স্যার ধরে ধরে আমাদের রেজিস্ট্রেশন করাইছিল, এই জন্য পাইছি। তাছাড়া জীবনে আমি থাকতাম না ম্যাথ অলিম্পিয়াডে। স্যার কি, তুমি কি স্যারের মেয়ে বা স্যারকে চিনো? স্যার আসলে আমি রাজ্জাক স্যারের কাছে অঙ্ক করি তো তাই। হ্যাঁ, ও আচ্ছা, স্যার অনেক ভালো পড়ে। স্যার হচ্ছে বেশ মানে ইন্টারেস্টিং, মানে ম্যাথের মধ্যেও যে মজার কিছু থাকতে পারে এটা আমি স্যারের কাছ থেকে শিখছি। আচ্ছা হ্যাঁ, জি প্রাইমারি এর হচ্ছে একটা ফিজিক্স কোর্স তোমাদের ছাড়ছে সম্ভবত, তাই না? প্রাইমারি ক্যাটাগরির জন্য শুধু যেটা, সেইটা আমি নিব। সেকেন্ডারি আর জুনিয়রটা অন্য একজন নিবে। তোমরা যদি ফিজিক্স অলিম্পিয়াডের যে কোর্সটা আছে, প্রাইমারিটা শুধু আমি নিব। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ক্লাসের স্যার টাইম মোটামুটি পরীক্ষার শেষ। হলে কি স্কুল ড্রেস পরে যাওয়া ম্যান্ডেটরি? না 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 না, স্কুল ড্রেস পরে যাওয়া ম্যান্ডেটরি না, তোমার ইচ্ছা মতো যাবা, কোনো সমস্যা নেই। স্যার, যদি আমাদের নেক্সটে কোনো প্রবলেম বের হয় তাহলে কি করব? মানে ন্যাশনালের জন্য গ্রুপে দাও। মানে শোনো আমার আসলে কাল বা পরশুর মধ্যে যদি কোনো প্রবলেম বের হয় আবার। দেখো, এই জিনিসটা হচ্ছে আমাকে অনেকে ইনবক্সে অনেকগুলো প্রবলেম দাও। আমি কিন্তু চাইলেই একদম বসে সব সলভ করে দিতে পারি না। হ্যাঁ, আমি কিন্তু একটা জব করি। হ্যাঁ, তো জবের টাইমিংটাও একটু অকওয়ার্ড। হ্যাঁ, আমার কোম্পানিটা হচ্ছে ইউকের একটা কোম্পানি, সো জবের টাইমটা হচ্ছে আমার বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত অফিস। তার মধ্যেও আমি হচ্ছে 10টার পর নর্মালি কাজ থাকে না, এই জন্য 10টা থেকে তোমাদের ক্লাসটা নেই। তো মানে অফিস করে তারপর ক্লাস নিয়ে আসলে সবার প্রবলেম সলভ করে দেয়া আমার জন্য একটু টাফ। হ্যাঁ, তো তোমরা গ্রুপে হচ্ছে প্রবলেম দিলে চেষ্টা করবা একজন আরেকজনেরটা করে দেওয়ার। যে অলরেডি করে ফেলছো সে সলভটা দিবা, অথবা বাকিরাও এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারো। হুম, যে এই প্রবলেমটা দেখি পারি কিনা। করলে হেল্প করবে, একজন একজনকে হেল্প করলে কিন্তু হচ্ছে লাভ হবে। হ্যাঁ, এই ন্যাশনাল প্রিপারেশন গ্রুপে যারা আছো, এই 2-3 দিনে যে এই প্রবলেম গুলো পাবা দিবা, একজন একজনকে হেল্প করবা। যদি একেবারেই না হয় কোনো, দেখো একজন একটা প্রবলেম দিল, সেটা লাইক দিতেই থাকবা, বাম্প করবা। যদি একটা প্রবলেম অনেক বেশি জন চায়, সেটা আমি ট্রাই করব যে দেখি পারি কিনা। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। এখন তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এই কোর্সে জয়েন করার জন্য। আশা করি কিছু হলেও শিখতে পারছো। আর আমিও বেশ কিছু জিনিস শিখছি তোমাদের থেকে, যে কিভাবে একটা কোর্স, এতজন মানুষের কোর্স হিউজ। তোমরা কিন্তু অনেকজন ক্লাস করো, 50-60 জন রেগুলার ক্লাস করো। তো এতজন মানুষের কোর্স এর আগে আমি নিই নাই। তো এতজন মানুষ কিভাবে হ্যান্ডেল করা যায় সেই জিনিসটা আমি শিখতেছি, বিশেষ করে বড় ক্লাসে যারা আছে, ছোট ক্লাসে যারা আছে। তোমাদেরকেও ধন্যবাদ, ক্লাসে সবাই ভালোভাবে ডিসিপ্লিন ছিলা। আমার জন্য দোয়া করবা। আর তোমাদের নেক্সট যদি কোনো কোর্স থাকে আমি জানাই দিব, গ্রুপে মেসেজ দিব অবশ্যই, এবং পোস্টও হবে। ওই যে বিডিএম এর যে প্রিপারেশনের যে পেজ আছে, সেইখানে হচ্ছে পাবা সবসময় আপডেট যে আমি কোনো কোর্স নিচ্ছি কিনা। আর ফিজিক্সের প্রাইমারি কোর্সটা আমি নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। স্যার 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 আমাদের দোয়া করি জন্য আপনাদের দোয়া জন্য। করবেন। অবশ্যই অবশ্যই, এখন দোয়া করি আর সবাই যেন স্যার এটা আসলে স্যার পাই এই পাই পরীক্ষার সাথে ব্যাপারটা আমি এরকম না। ঠিক আছে? সবাই পাবে ব্যাপারটা এরকম না, প্রতি বছর পাবো এমনও না। ঠিক আছে? ম্যাথ অলিম্পিয়াড জাস্ট একটু মানে মজা, ম্যাথের মধ্যে মজা আছে, এইটা হচ্ছে math Olympiad। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আর যদি কোনো ফার্দার আসসালামু কোয়েরি আলাইকুম থাকে, ওয়ালাইকুম স্যার। আসসালাম আলাইকুম। কোনো ফার্দার কোয়েরি থাকলে আমি গ্রুপে আবার মেসেজ দিতে ইনশাল্লাহ কোনো পারবো? একসময় আপনার সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।